আইসক্রিম মানেই অনুভূতি, শৈশব, আনন্দ আর ছোট ছোট মুহূর্ত মিলেমিশে একাকার। কিন্তু এই নিরীহ মনে হওয়া পণ্যের পেছনের ব্যবসা বেশ জটিল। প্রতি বছর বাজার বাড়ছে 15% হারে। তার উপর খাবার ও কনজিউমার পণ্যের ব্যবসায় নতুন সব প্রতিযোগিতা, এফএমসিজি ব্যবসায় ডিজিটাল যুগের চ্যালেঞ্জও কম না। কেমন করছে বাংলাদেশ তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইগলুর সিইও 𝗲𝗲𝗃𝗀𝗃𝗃 হাসানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব কামরুল হাসান, আপনার সাথে আমার বহুদিন পরে এই স্টুডিওতে এই আয়োজনে বসে কথা বলছে এবং আমার প্রথম আইসক্রিম নিয়ে এপিসোড এই আয়োজনে আমি আপনার সাথে করেছিলাম প্রায় 5 বছর আগে। তখনকার বাস্তবতা, আপনাদের যে বাজার ব্যবস্থাপনা, তারপর অনেক ধরনের ট্রেন্ড চেঞ্জ, পট পরিবর্তন, নানা কিছু হয়েছে বাংলাদেশে। আমি আবারও আজকে শুধুমাত্র আইসক্রিমে এই আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই না, কিন্তু শুরু করতে চাই এই বাজারটাকে নিয়ে। আমি বলছিলাম 15% হারে গ্রোথ বাড়ছে মার্কেটের এবং 3000 কোটি টাকার ব্যবসা। আইসক্রিম খেতে গেলে কিন্তু মাথায় থাকে না এটা একটা 3000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। বাট এখনও এটাকে সিজনাল প্রোডাক্ট হিসেবে কনসিডার করা হয়। মাত্রই বোধহয় এখন মেইন স্ট্রিম সিজন আপনাদের শুরু হচ্ছে। আমরা আসলে আইসক্রিমকে মূল খাবার বা মেইন স্ট্রিমের ফুড করতে কেন পারলাম না এতদিন? নাকি এটা আসলে ইভলভটাই দেরি করে হয়, নাকি এটা আসলে কখনই হবে না, ইট উইল অলওয়েজ বি সিজনাল ফুড? কি মনে হয়? না, ইট ইজ নট সিজনাল অ্যাকচুয়ালি। আমাদের দেশের যে সিজনটা যদি আপনি দেখেন, যে বাংলাদেশের যে ওভারঅল পরিবর্তন, দুইটা জিনিস যদি আমি বলি। নাম্বার 1 হচ্ছে যে ওয়েদারের একটা বিশাল পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু আগের মতো শীতকাল দীর্ঘায়ু না, অনেক বেশি শীতকাল পড়ে না। হ্যাঁ, আর আইসক্রিম যেহেতু এখনও আরবান অ্যান্ড সেমি আরবান বেসড বিজনেস প্রাইমারিলি, বিকজ ইট ইজ পিওরলি লজিস্টিক বিজনেস। হ্যাঁ, লজিস্টিক ইন এ সেন্স যে আপনার এই ব্যবসাটার যদি ফান্ডামেন্টালটা দেখেন, একটা প্রোডাকশন থেকে শুরু করে মাইনাস হয়ে তারপরে দোকান পর্যন্ত -18 ডিগ্রিতে প্রোডাক্টটা রাখতে হয়, if you want to make sure the proper quality branded ice cream, right? Apart from that, যে এই যে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন, এই সাপ্লাই চেইন ইন্টিগ্রেশনটা এখনও পুরোপুরি ইভলভ হয় নাই, এটা একটা ইস্যুজ আছে। সেকেন্ড থিং হচ্ছে যে সিজনাল যদি আপনি বলি, যে রিজন বিহাইন্ড যে আমাদের দেশে ইলেকট্রিসিটি পেনিট্রেশন এখনও পর্যন্ত ওই লেভেলে যায় না, যদি আগের চেয়ে অনেক বাড়ছে, ট্রু। হ্যাঁ, বাট আপনাকে এটাও বুঝতে হবে সমাজের বাস্তবতা, যে আমরা যে কথা বলি অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এটা হচ্ছে আমাদের প্রথম ফান্ডামেন্টাল নিডস। আর আইসক্রিম ইজ অল অ্যাবাউট ইম্পালস, দেখলে খাইতে মন চায়। হ্যাঁ, এটা আসলে আমাদের এখনও বেসিক নিডের ভিতরে যায় নাই। বাট ইট ইজ ট্রুলি পটেনশিয়াল ইন আ সেন্স যে আমরা যদি ডিস্ট্রিবিউশনটা আরও বাড়াইতে পারি এবং কাস্টমারের কাছে যদি যেতে পারি, দেন পারহ্যাপস দ্য কাস্টমার উইল সি অ্যান্ড তার ভিতরে একটা ক্রেভিং কাজ করবে, দেন দে উইল কনজিউম দ্যাট। বাট এইটা আরও সময় লাগবে, ইভলভ হইতে আরও সময় লাগবে। বাট মার্কেট ইজ গ্রোয়িং, মাশাআল্লাহ, আস্তে আস্তে বাড়ছে। আমার কাছে একটা জিনিস মনে হয়, পিপল আর মোর ইনটু ব্র্যান্ডস নাও, বিগ ব্র্যান্ডস। আর যারা ব্র্যান্ডস হয়ে গেছে আপনাদের মতো, তারা একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এখন কনজিউমারদেরকে দিতে চায়। আমি বিদেশের একটা আইসক্রিমের কথা পড়ছিলাম আপনার সাথে এপিসোড নিয়ে, মানে যখন আমরা কথা বলছিলাম সেই সময়, তার আগে, যে এডিবল গোল্ড দিয়ে এখন আইসক্রিম তৈরি করার ট্রেন্ড চলে এসেছে, বিকজ পিপল ওয়ান্ট টু হ্যাভ দ্যাট এক্সক্লুসিভ ফিল ইন দেয়ার প্রোডাক্টস। আমাদের দেশে ভোক্তা রুচির পরিবর্তনের ট্রেন্ডটাকে আপনি কীরকম দেখেন? আমরা কি আসলে মোর ইনটু ব্র্যান্ডস নাকি মোর ইনটু টেস্ট? দুইটাই। আপনার আইসক্রিম পুরোপুরি টেস্টের খেলা। আইসক্রিম যখন কেউ খায় তখন আসলে যে ব্র্যান্ড তো ম্যাটার করে। ব্র্যান্ড মানে কি? ব্র্যান্ড মানে ইটস অল অ্যাবাউট ট্রাস্ট। হ্যাঁ, তা আপনি একটা খোলা প্রোডাক্টে যখন আপনি একটা আইডেন্টিটি ক্রিয়েট করছেন, তখন সেটাকে ব্র্যান্ডে কনভার্ট হচ্ছেন। অ্যান্ড পিপুল, এখন দিন যত যাবে, কাস্টমার্স আর ভেরি অ্যাওয়ার্ড। এখন কিন্তু কনজিউমারকে আপনি স্টুপিড ভাবার কোনো কারণ নাই। তারা আসলে কোয়ালিটি চায়, তারা আসলে কনভিনিয়েন্স চায়, তারা বেটার টেস্ট চায়, তাদের সব কিছুই তাদের ডিমান্ড। হ্যাঁ, এবং এই ডিমান্ডটাকে কিন্তু ইটস নট ইউসি যে আমাদের দেশের যদি আজকে থেকে 10 বছরের আগে শিক্ষা ব্যবস্থা চিন্তা ভাবনা করেন, বর্তমানের শিক্ষা ব্যবস্থার অনেক পরিবর্তন। আমি ওইভাবে আসি। 10 বছর আগের যে একটা কনজিউমারের কানেক্টিভিটি, এখন এক ক্লিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই দেখে। এটা কিন্তু ওই দিন নাই
যে ডিজিটাল মিডিয়া পেনিট্রেশন লাস্ট 10 years হ্যাজ মেড সাম ইভলভ ইন দ্য মার্কেট, যে এখন কাস্টমারকে স্টুপিড ভাবার কোনো কারণ নাই। So they look for the brand, they look for the quality, they look for the value innovation. এই জিনিসগুলি কিন্তু ভবিষ্যৎ কাস্টমারকে দিতে হবে, বিকজ আদারওয়াইজ দ্য বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলি ধরেন হ্যাগেনডাস, লন্ডন ডেইরি, তারাও প্রচুর ইনোভেট করছে। কারণটা হচ্ছে কি, কনজিউমার্স আর চেঞ্জিং ভেরি ফাস্টার। তারা নতুন নতুন আইডিয়া চায়, নতুন নতুন থট চায়, নতুন নতুন টেস্ট চায়। তো এইগুলি নিয়ে আমরাও কাজ করছি, বাংলাদেশেও পরিবর্তন হয় না যে তা না। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ভোক্তা আগের চাইতে সচেতন, তো ভোক্তার সচেতনতাটাকে যদি আপনি পুরোপুরি কাজে লাগাইতে চান, ইউ ক্যানট কম্প্রোমাইজ দ্য কোয়ালিটি, নাম্বার ওয়ান। ইউ ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্য ভেরিয়েশনস। এবং তারা যেহেতু বিশ্ব দেখে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আগাইতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে, আপনি টেস্টার ব্র্যান্ডের কথা বললেন, তো আবার আপনি বলছেন যে মার্কেটে এই মুহূর্তে কম্পিটিশন, আমি তো দেখি যে অনেকে এসেছিল আপনাদের সাথে প্রতিযোগিতায়, অনেকে এখনো আছে, অনেকে ঝরেও পড়ে গিয়েছে। তো হঠাৎ করে মনে হলো যে এই পুরো যুদ্ধটা আসলে কোথায়? কারণ আইসক্রিম ব্যবসার সাফল্য আসলে কি টেস্টে, ব্র্যান্ডে, নাকি আমার কাছে মনে হয় যে এন্টায়ার যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা কোল্ড চেইন আপনারা যেটাকে বলেন, সাপ্লাই চেইন, সেখানে এইটার ম্যানেজমেন্ট কতটা ফ্লুয়েন্ট হয়েছে, কতটা স্মুথ হয়েছে, আমরা আগের থেকে ভালো করছি কিনা? আপনার থার্ড পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। প্রোডাক্ট তৈরি করার জন্য আইসক্রিম ইজ এ ভেরি হিউজ ইনভেস্টমেন্ট গেম। কিন্তু ইটস নট লাইক আপনি একটা ব্রেড বানাইলেন, একটা বিস্কিট বানাইলেন, একটা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করলেন, একটা নুডলস তৈরি করলেন, যে লেভেলের ইনভেস্টমেন্ট লাগে এফএমসিজি পয়েন্ট অফ ভিউ থেকে, আইসক্রিম ইজ এ পিওর লজিস্টিক গেম। আপনার এই প্রোডাক্টটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে, অ্যাজ আই সেড, এটা কিন্তু কোনোভাবেই আপনি বাইরে রাখতে পারবেন না। ইটস নট দ্য সিম্পল গ্রোসারি শপ, আপনি দোকানে গেলেন, কোথাও একটা র্যাকে ফালাই দিলেন, ব্যাপারটা এরকম না। সো ইট ইজ এন ইনভেস্টমেন্ট গেম। একটা ফ্যাক্টরি যদি ডেভেলপ করতে হয়, ইটস এ ম্যাটার অফ 200 crore টাকা ইনভেস্টমেন্ট মিনিমাম। এখানে একটা গল্প আছে। তারপর ওইখান থেকে যখন আপনার যা যা করবেন, গাড়ি, আপনার নর্মাল গাড়িতে আপনি আইসক্রিম পাঠাইতে পারবেন না, দ্যাট কার হ্যাজ টু -25°C। এবং গাড়িতে পাঠানোর পরে যখন আপনি এটা স্টোরিং করবেন, ওইটাও আবার -25°C। তার মানে বড় আপনার হার্ডেনিং রুম লাগবে এবং স্টোর ক্যাপাসিটি লাগবে। তারপরে আবার যখন আপনি ফ্রিজে দেবেন, ফ্রিজ ইজ অলসো -18°। তো এই যে পুরো খেলাটা মাইনাস মাইনাস মাইনাস, এইখানে যদি কোনো কারণে যদি লজিস্টিক ফেল করে, তাহলে কাস্টমার উইল নট গেট দ্য রাইট টেস্ট। তো এই যে পুরো খেলাটাই লজিস্টিক, এবং এই লজিস্টিকটা মেনটেন করা অনেক সময় ডিফিকাল্ট। একটা অ্যাম্বিয়েন্ট প্রোডাক্ট বাজারজাত করা যত সোজা, ইভেন ইন বেভারেজের ক্ষেত্রে যত সোজা। ফর এক্সাম্পল, যারা বেভারেজ বিক্রি করে, তাদের প্রোডাক্টটা দেখবেন র্যাকের ভিতরে ফালা রাখছে, গোদামে রাখছে, অথবা দোকানের বাইরে রাখছে। যখন সে ফ্রিজে রাখতেছে 4°C, বাট ওভারঅল কিন্তু সে একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রাখতে পারতেছে। বাট আইসক্রিম ইজ পিওরলি লজিস্টিক, এবং লজিস্টিক ইজ গোয়িং টু বি ভেরি ইনভেস্টমেন্টের একটা ইস্যু আছে। এটা একটা বড় ইস্যুজ আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে, যেহেতু এটা একটা প্যাশন কাজ করে, অনেক উদ্যোক্তা যারা আছেন, যারা বড় বড় ম্যানুফ্যাকচারার, যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা মনে করতেছে যে আমি এত টাকা ইনভেস্টমেন্ট না করে আমি অন্য ব্যবসা করি। বুঝছেন? কারণ ফর এক্সাম্পল, বাংলাদেশের কনজিউমার বিহেভিয়ার, ফর এক্সাম্পল নুডলস বিজনেস বাড়তেছে, ফর এক্সাম্পল আপনার আটা ময়দা সুজি আমরা একসময় বস্তায় করে কিনলাম, এখন এটা ব্র্যান্ডেড হচ্ছে। আপনার চালের ব্যবসা দেখেন, এখন ব্র্যান্ডেড হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের যখন লার্জার কানেক্টিভিটি করার চিন্তা আপনার করছে, তখন মনে করছে বা এটাতে ইনভেস্টমেন্ট বেশি, একটু প্রফিট কম, লেটস মেক ইট সামথিং, বেশি বিজনেস, বেশি প্রফিট। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য, এবং অফকোর্স আইসক্রিম ইজ এ ভেরি প্যাশনেট গেম। যারা এই ব্যবসাটা করছে, তারা প্যাশনস নিয়ে করছে, যে ঠিক আছে মার্কেটে এই মুহূর্তে 3,000 কোটি, বাট দেয়ার ইজ এ চান্স টু মেক ইট, আগামী 10 বছরের ভিতরে এই মার্কেটটা কিন্তু 7-8 কোটি মার্কেট হয়ে যাবে। ইট উইল বি আপনি 15% না আরও বেশি গ্রো করবে, বিকজ এভরি কোম্পানি ইজ রাইট নাও পুটিং ইন দ্য ডিস্ট্রিবিউশন, এবং ডিস্ট্রিবিউশনটা যখন সেটেল ডাউন হয়ে যাবে, তখন দেখবেন ইট ইজ হিউজ বিজনেস ডাউন দ্য লাইন। একটা বিষয় আমার কৌতূহল হয়, আপনি তো খাবারের ব্যবসার কথা যদি আমি ওভারঅল ধরি, বাংলাদেশের মানুষের ফুড কনজাম্পশনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে। আমি লাস্ট 5 ইয়ার্স হিসাব করলে মনে হয় যে অনেক ধরনের ট্রেন্ড সেট করার এক ধরনের মেন্টালিটি তৈরি হয়েছে। আপনি যেটা বলছেন যে যেটা বস্তায় ভরে কিনতাম, সেটা এখন আমরা সুন্দর প্যাকেটে বা ব্র্যান্ডেড প্যাকেজ থেকে সেটা আমরা কিনতে পারি। প্রশ্ন হচ্ছে, এই যে এভলিউশনটা আমাদের ফুড বিজনেসের কথা আমি বলছি, নট অনলি আইসক্রিম, আপনার কাছে মনে হয় সবচেয়ে বড় চেঞ্জটা আসলে কোথায় এসেছে? আমরা কি আসলে কি বলবো, ব্যবসার মডেলে চেঞ্জ আসলো দিন শেষে, সেই কারণে মানুষের রুচি পরিবর্তন হলো, নাকি ভোক্তার রুচি পরিবর্তন হয়েছে, সেজন্য ব্যবসার মডেল চেঞ্জ করতে হয়েছে? ইউ সি, আপনি যাই কিছু করেন না কেন ভাইয়া, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর ডুইং অল ফর কনজিউমার্স। আপনার কাস্টমার বুঝেই কাজ করতে হবে।
বিকজ ইউ মাস্ট, আপনি যখন কোনো প্রোডাক্ট বাজারজাত করবেন তখন ইউ হ্যাভ টু রিড দ্য কনজিউমার ইনসাইড। আজকে থেকে 2 বছর পরে কাস্টমারের মাইন্ডসেট কোথায় পরিবর্তন হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে যে কনজিউমারের যে প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় যদি আপনি ঠিকঠাক মতো প্রত্যেকটা পণ্য তার কাছে না দেন, তাহলে কিন্তু সে আপনাকে রিজেক্ট করবে। কাস্টমার্স আর ভেরি পাওয়ারফুল এবং দে হ্যাভ ভেরিয়াস সলিউশন অ্যান্ড উই আর ওয়ার্কিং ইন এ ভেরি কম্পিটিটিভ মার্কেট। আমি কিন্তু কম্পিটিশনের বাইরে না। অ্যান্ড কম্পিটিশন যখন থাকে তখন ভোক্তা খুব পাওয়ারফুল হয়। ভোক্তা যখন পাওয়ারফুল হয় তখন সে ভ্যালু চায়, তখন সে তার কনভিনিয়েন্স চায়, তখন তার 10 টাকার ভিতরে 12 টাকার প্রোডাক্টটা চায়। তো এই কম্পিটিটিভ মার্কেটে যদি আপনি কাজ করতে চান, তাহলে ভোক্তাকে কিন্তু টপ প্রায়োরিটি দিতে হবে। ভোক্তাকে ডিক্লাইন করবেন, অ্যাভয়েড করবেন, দে উইল সিম্পলি আপনাকে ফালাই দিয়ে চলে যাবে। বিকজ আমি নাই আরেকজন আসতেছে, আরেকজন নাই আরেকজন আসতেছে। সো এই যে বড় সাপ্লাই চেনের যে ইন্টিগ্রেশনটা, এই যে কনজিউমার কানেক্টিভিটিটা, আমরা বলি মার্কেটিয়াররা হচ্ছে ডক্টর অফ দ্য মার্কেট, দে আর দ্য সাইকোলজিস্ট অফ দ্য মার্কেট, দে আর সামহাউ আইডেন্টিফাই দ্য কনজিউমার নিড। এবং সেই নিডটাকে মিট আপ করার জন্যে এখন থেকে মিলিয়নস অফ কনজিউমারের সলিউশন দেয়। তার মানে কি, বাজার কিভাবে পরিবর্তন হচ্ছে, কনজিউমার কীভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা দেখে যখন আপনি পণ্য বা ব্র্যান্ডের সলিউশন আনেন, তখন কনজিউমার অ্যাকসেপ্ট করে। আর যদি না করেন, তখন আপনি যত কমপ্লাসেন্টই হন না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। বিকজ আমি টাকাটা আপনাকে দিব কেন? আমি টাকা দিই ভ্যালুর জন্যে, আমি টাকা দিয়ে আপনাকে কি ফাংশন দিচ্ছেন, কি সার্ভিস দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু মার্কেটিয়ারদের জন্য সামনে বড় চ্যালেঞ্জ। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কনজিউমারের কনজাম্পশন প্যাটার্ন নিয়ে কথা বললেন, তো এটা আমি আমার ব্যক্তিগত পছন্দের কারণে জানতে চাই। এখনকার কনজিউমাররা আমার কাছে মনে হয় অনেক বেশি হেলথ কনসিয়াস, তারা সেফ ফুড খেতে চায়, তারা লো সুগার প্রোডাক্ট খেতে চায়। সেই হিসাবে আইসক্রিমকে এই কম্পিটিশনে রাখা খুব কঠিন, কারণ এটাতে সুগার ইনটেক কিছুটা বেশি হয়। বাট দিন শেষে যখন হেলদি ফুডের সামনে একটা বড় সম্ভাবনা বা বাজার দেখা যাচ্ছে, ওই প্যাটার্নটাতে আইসক্রিমের এই প্রোডাক্টটাকে নিয়ে আসার জন্য আপনারা ভাবছেন কিনা, বা আদৌ এটা আনা সম্ভব কিনা আমি জানতে চাই। অফকোর্স there are innovations is there. এখনো পর্যন্ত আইসক্রিম মোস্টলি 60% ইজ দ্য স্ট্রিট কনজাম্পশন। এটা আমরা যে ইম্পালস প্রোডাক্ট যেটা বলে, কাপ, কোন, এই টাইপের প্রোডাক্টগুলি, বার, এই প্রোডাক্টগুলি। 40% ইজ হাউস হোল্ড কনজাম্পশন, অ্যান্ড হাউস হোল্ড কনজাম্পশন ইজ অলসো অকেশনাল। এইটাও নেই যে এটা কিন্তু যারা হেলথ কনসিয়াস ওই গ্রুপটা এখনও আইসক্রিম কম খায়। আইসক্রিম ইজ এ জেনজি মিলেনিয়ান ইয়তদের জন্য প্রাইমারি এখনো পর্যন্ত। অ্যাবসলিউটলি ইউ আর কারেক্ট যে আমরা খুব চেষ্টা করছি যে আপনি যদি ডেজার্ট খেতে চান, আপনি যদি মিষ্টির ফিল নিতে চান, তাহলে হোয়াই নট আইসক্রিম। এখন প্রবলেমটা যেটা অ্যাগেন ইটস এ লজিস্টিক। আপনি ফর এক্সাম্পল একটা সুপার স্টোর থেকে আইসক্রিম কিনবেন, বাসা পর্যন্ত যেতে যেতে ইটস এ ম্যাটার অফ 40 মিনিটস। ঢাকা ইজ এ ট্রাফিক, বাংলাদেশের ট্রাফিক কনজেশন, ততক্ষণ ইট বিকামস অরিজিনাল ভার্সেস টেস্টটা একটু ম্যাল্টেড হয়ে যায়, তখন ওই টেস্টটা সে পায় না। সো এগুলো থেকে আমরা কাজ করার চেষ্টা করছি, হাউ উই ক্যান পেনিট্রেট ইন দ্য হাউস হোল্ড। তুমি ঘরে বসে কীভাবে পাইতে পারো, এটা নিয়ে আমরা কাজ করছি, ভেরি স্ট্র্যাটেজিক গেম আমরা কাজ করছি। অ্যান্ড অফকোর্স দ্য পিপুল এখন ইয়ত্রাও হেলথ কনসিয়াস, লাইক ইউ, পিপুলরা খুব হেলথ কনসিয়াস। তো ওই জায়গাটাতে ইনোভেশনসের অনেক জায়গা আছে, যে কীভাবে আমরা লো সুগার করতে পারি, লো ফ্যাট করতে পারি, সুগার ফ্রি করতে পারি, এই জায়গাগুলি আছে। এবং আমার মনে হয় যে যারা এই মার্কেটে কাজ করছি আমরা, এভরিবডি ইজ ওয়ার্কিং অ্যান্ড দে উইল বি কামিং উইথ দ্য সলিউশন। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা একটু এফএমসিজি মার্কেট সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু আপনার এক্সপিরিয়েন্স থেকে জানবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, খুব দ্রুত ফিরবো ইগলুর সিইওর সাথে, আমাদের সাথেই থাকুন। আমার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইগলুর সিইও 𝗤𝗂𝗃𝗄𝗆 হাসান। আমি বলছিলাম যে আমরা এফএমসিজি ইন্ডাস্ট্রিটা নিয়ে একটু কথা বলতে চাই, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমি শুধু খাবার না, আমি যদি ওভারঅল আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে, একটা দিক তো অবভিয়াসলি ভোক্তার রুচি বদলাচ্ছে, মিডল যে ইনকাম যে গ্রুপটা তারা হচ্ছে আগের তুলনায় বড় হয়েছে, এটা এক ধরনের বাস্তবতা। আবার আমি দেখি ইনফ্লেশন বেড়েছে, আমদানি নির্ভরতা অনেক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বেড়েছে এবং কস্ট বেড়েছে। আমি যদি ফুড বিজনেসের কথাই যদি বলি, এই মুহূর্তে
বাংলাদেশে বা সাউথ এশিয়ার মার্কেটেও যদি আমি হিসাব করি, ফুড বিজনেসে এসে সার্ভাইভ করা এবং প্রফিট করাটা কি আসলে খুব লাভজনক হয়েছে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আগে আমি যত বেশি ব্র্যান্ডকে মার্কেটে আসতে দেখতাম, আমি এখনও হয়তো তার থেকে বেশি পরিমাণে দেখি, কিন্তু হারিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি, সবাই সার্ভাইভ করতে পারছে না। হারিয়ে যাওয়াটা ডিফারেন্ট গল্প ভাইয়া। হারিয়ে যাওয়াটা হচ্ছে যে আপনি একটা ব্র্যান্ড বাজারে নিলেন। আমরা অনেক সময় বলি যে ধরেন প্রোডাক্ট ক্যান বি ডেভেলপ বাই এনি স্টুপিড। বাজারজাত করতে হলে আপনাকে জিনিয়াস হইতে হবে। সো দেয়ার আর মেনি মানুষ আছে, ডোন্ট গেট মাই পয়েন্টস রং, যে আপনার মেশিন কিনতে পারবেন টাকা থাকলে। আপনি মেশিন সমস্ত প্রোডাক্ট তৈরি করে দেখুন। এখন কিন্তু দেয়ার আর সো মেনি ইন্টারেস্টিং মেশিন, আপনার কিচ্ছু লাগে না, তারা আইসা সেট করে দিয়ে তারা প্রোডাক্ট বানিয়ে দিয়ে চলে যায়। সো এখন এইটাকে যখন আপনি ভোক্তার কাছে নেবেন, তখন যদি আপনি স্ট্র্যাটেজিক গেমটা না খেলতে পারেন, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন মেকানিজম, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু কানেক্ট কনজিউমার, কাস্টমার খুব ডিজার্নেবল, বিক্ষিপ্ত। অ্যান্ড বিক্ষিপ্ত কেন? সকালবেলা আমি এক কথা বলতেছি, দুপুরবেলা আপনি রাতের বেলা আরেক কোম্পানি আরেক কথা বলতেছে। এখন আপনি আপনার কথাটা সঠিকভাবে কাস্টমারের কানেক্টিভিটি যদি করতে না চান, না পারেন, তাহলে হারায় যাবেন। কেন? অ্যাজ আই সেড, ভোক্তা খুব পাওয়ারফুল। আমি যাই কিছু করি তা করি ভোক্তার জন্যে। অ্যান্ড ভোক্তা যদি কোনো কারণে আপনি রিজেক্ট করে দেয়, তখন আপনি কত বড় বংশের সেটা ভোক্তার কিছু যায় আসে না। ভোক্তার জন্য হচ্ছে যে আপনি তাকে সঠিক জিনিসটা দিচ্ছেন কিনা। FMCG business is going to be very emerging business in Bangladesh. It's a beauty of Bangladesh. 20 কোটি মানুষ, 20 কোটি স্টমাক, 20 কোটি মানুষের চুল আছে, 20 কোটি মানুষের মনে করেন কাপড় পরতে হবে, 20 কোটি মানুষের কিছু না কিছু লাগবে। তো এখন এই মানুষগুলির কিন্তু আস্তে আস্তে অনেক পরিবর্তন হচ্ছে। অ্যান্ড অ্যানাদার বিউটি অফ বাংলাদেশ ইজ এ মিডল ক্লাস কান্ট্রি। মিডল ক্লাস ইজ দ্য স্পেন্ডার ভাই। বড় লোক কম টাকা খরচ করে, গরিব কম খরচ করে, মিডল ক্লাস টাকা নাই, ধার করে খরচ করে। সো যে দেশে মিডল ক্লাস ডোমিনেট করে, সেই দেশে ব্যবসা না হওয়ার কোনো কারণ নাই। এখন দ্য থিং ইজ দ্যাট আপনি কাস্টমারকে ক্যাটার করতে পারছেন কিনা, আপনি কাস্টমারকে অ্যাকুইজিট করতে পারছেন কিনা উইথ ইউর প্রোডাক্ট অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড সার্ভিস, দ্যাট মেক্স সেন্স। বাট বাংলাদেশ হ্যাজ ট্রিমেন্ডাস পটেনশিয়াল, ট্রাস্ট মি। এবং আমি অন্যভাবে এক্সাম্পল দিই, আপনি একটা মফস্বল শহরে যায় দেখেন, মোটরসাইকেলের জন্য আপনি হাঁটতে পারবেন না। এদের ছোটো ছোটো পোলাপান মোটরসাইকেল চালাতেছে। বাট আমি যখন ছোট ছিলাম, একটা সাইকেল কেনা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, রাইট? তো এই যে আজকে শহর থেকে গ্রাম পর্যন্ত যে বিশাল রিভলিউশনটা হচ্ছে, তার মানে ভোক্তা কিন্তু আজকে নোয়াখালীর কাস্টমার জানে ঢাকায় কি হচ্ছে, আজকে কিন্তু আপনার পটিয়ার কাস্টমার জানে ঢাকার শহরে কি হচ্ছে। তার মানে কি, কাস্টমার ইজ ওয়েল কানেক্টেড। এই কানেক্টেড কাস্টমারকে আপনাকে ভ্যালুস দিতে হবে এবং সঠিক মূল্যে প্রোডাক্ট দিয়ে, যেটা আমরা বলি ভ্যালু ফর মানি। এবং ভ্যালু ফর মানি যদি আপনি না পান, তাহলে আপনি রিজেক্ট করবেন। রিজেক্ট যখন করবেন, তখন এই প্যাশনসটা ধরে রাখতে পারে না, এটা একটা প্রবলেম। আর FMCG ইজ এ লো মার্জিন প্রোডাক্ট, ট্রু। বাট লো মার্জিন মানে আপনার অনেক কাস্টমার। এখন মনে করেন একটা প্রোডাক্ট আপনি 10 জন কাস্টমারের কাছে বেচলেন, তাতে বেশি মার্জিন করলেন। আর একটা প্রোডাক্ট আপনি 1000 কাস্টমারের কাছে বেচলেন, তাহলে মার্জিনটা কম হবে। বাট ইন টোটালিটি দিটস এ বিগ মার্জিন। মার্জিন ইজ লো, বাট ভোক্তা অনেক বেশি। তার মানে FMCG ইজ দ্য লার্জ কানেক্টিভিটি। ফর এক্সাম্পল, আমি যদি বলি, দেয়ার আর বিগ কোম্পানিজ, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল কোম্পানি। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন দোকানে প্রোডাক্ট বিক্রি করে। তো 2 মিলিয়ন যখন আপনি 20 লক্ষ দোকান যখন কভার করছেন, 20 লক্ষ দোকান দিয়ে আবার 20 কোটি কাস্টমারকে আপনি কানেক্টিভিটি করছেন। তার মানে কি, ডিস্ট্রিবিউশন ইজ দ্য চ্যালেঞ্জ। এবং ডিস্ট্রিবিউশন কিন্তু বাড়তেছে। এবং আরেকটা বড় বিউটি আছে আমাদের দেশে, এত বেশি দোকান পৃথিবীর সব দেশে পাইবেন না। আপনি রাস্তা হাঁটবেন, খালি দোকান আর দোকান, দোকান আর দোকান, দোকান আর দোকান। সো দোকান মানে পাত্র বেশি, পাত্র মানে বেশি কানেক্টিভিটি, বেশি কানেক্টিভিটি মানে কাস্টমারের কাছে আপনি চলে গেলেন। বাট যারা ফেল করছে, আমার কাছে মনে হয় যে দে হ্যাভ দ্য স্ট্র্যাটেজিক ল্যাক আছে। তাদের পুরোপুরি স্ট্র্যাটেজিটাকে এক্সিকিউশন পর্যন্ত পারতেছে না ঠিকঠাক মতো। বাট এটাও তো সত্যি কথা, অনেকে সাকসেসফুল হচ্ছে। বাট যারা সাকসেসফুল, তাদের কেস স্টাডিগুলিও তাদের দেখা উচিত। একটা বিষয়, সেটা হচ্ছে যে আমার রিটেল ইন্ডাস্ট্রিতে মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, দুইটা ট্রেন্ড নিয়ে আপনার নলেজে আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে এখন ই-কমার্স, হোম ডেলিভারি, অনলাইন শপিং, এগুলোর ট্রেন্ড খুব বেড়েছে এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি যখনই রিটেল শপে যাই,
সেটা ট্রেন্ডি হোক বা রেগুলার শপ হোক, ডিসকাউন্ট পেতে হবে বা ডিসকাউন্ট দিতে হবে বা ডিসকাউন্টটাই স্বাভাবিক। হ্যাঁ, অনেকে হচ্ছে বেশি দাম থেকে ডিসকাউন্ট দিয়ে অ্যাকচুয়াল প্রোডাক্টই দামেই প্রোডাক্ট দেয়, সেটাও ডিসকাউন্ট হিসেবে তারা মানে কনজিউমারের সামনে প্রেজেন্ট করে যাতে কনজিউমার সেটা কিনে। দিন শেষে কনজিউমারের এই একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। আমাদের কি রিটেলের এক্সপিরিয়েন্স এরকম দিক থেকেও পরিবর্তন আসলে কতটা হতে পেরেছে, নাকি আমার চোখে পড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে? আমরা যদি গত 2টা বছর দেখি, গত 2টা বছরে বাংলাদেশের ইকোনমি হ্যাজ এ লটস অফ টার্মাইল। অনেকেরই চাকরি চলে গেছে, ইন্ডাস্ট্রি হ্যাজ বিন কলাপসড। এবং আপনি যখন কোনো ব্যবসা করেন তখন ম্যানুফ্যাকচারিং বিজনেস যখন করেন, সেটা আপনি যে প্রোডাক্টের কথা বা যে ডিসকাউন্টগুলির কথা আপনি বলছেন, তখন একটা ফোরকাস্টেড বেসিসে ম্যানুফ্যাকচার করা হয় এবং সিজন আছে। ফর এক্সাম্পল উইন্টার ইজ এ সিজন, ফর এক্সাম্পল আপনার সামার ইজ এ সিজন। অ্যান্ড সামারের কোনো একটা প্রোডাক্ট কেউ বানাইলো, বানানোর পরে সে ফোরকাস্টেড অবস্থা ম্যানুফ্যাকচার করে ফেললো, বাট মার্কেট ইজ নট ড্রাইভিং লাইক দ্যাট। রিজনটা হচ্ছে গত 2টা বছর বাংলাদেশের ইকোনমি যেভাবেই বলুক, চাকরি অনেকের গেছে, বেতন অনেক কম হয়েছে এবং মানুষের ইকোনমি হ্যাজ ড্রাস্টিক্যালি ফল। এটা একটা প্রবলেম আছে এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন। আপনি 100 পিস প্রোডাক্ট বানাইলেন, 100 পিস প্রোডাক্টের কনজামশন প্যাটার্ন ফর এক্সাম্পল আপনি এপ্রিল মাসের ভিতরে শেষ করতে হবে। এখন দেখতেছেন এপ্রিল মাসে আপনার কোনোভাবে শেষ হবে না, তখন হয় কি সে মূলধনটা নেওয়ার চেষ্টা করে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস অফ ডিসকাউন্ট, এছাড়া অন্য কোনো কারণ নাই। বাট ইয়েস, অনেকেই সিজনাল না, বছরে 1টা 2টা ডিসকাউন্ট দেয় ফর যে টিয়ারিং করার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে বড় কারণ, যার ফলে আপনি দেখছেন যে প্রোডাকশনটা করছে সেই প্রোডাকশনটা সে বিক্রি করতে পারে নাই, তখন তার কোনো রকমে মানে অনেকটা ছাইরে দেমা কাইন্দাবাসি টাইপের অবস্থা, যার ফলে সে ডিসকাউন্ট দিয়ে কোনো রকম বেরোয় আসার চেষ্টা করতেছে এবং এইটা মার্কেটে একটা নেগেটিভ ট্রেন্ড ক্রিয়েট করছে। ভোক্তারা মনে করতেছে এরা তো ডিসকাউন্ট দিবেই, ওয়েট করো একটু পরে কিনবো। এটা একটা প্রবলেম হয়ে গেছে এবং এইটাকে কাজ করার জন্য অনেক সময় লাগবে। ইট ইজ নট এন ইস্যু যে পরের বছরে সেটেল ডাউন করতে হবে, আস্তে আস্তে সেটেল ডাউন করতে হবে। পয়েন্ট নাম্বার 2 যেটা বললেন যে আপনার আরেকটা কি পয়েন্ট ছিল আপনার? আমি দেখতে পাচ্ছি অনলাইন হোম ডেলিভারি, ই কমার্সের একটা বুম হয়েছে। আচ্ছা, ইট ইজ পিপল ওয়ান্টস দ্য কনভিনিয়েন্স এবং ই কমার্স বা অ্যাপ কমার্সের গল্পটা শুরু হয়েছে করোনা থেকে আমাদের দেশে, বিকজ মানুষ তখন ঘর থেকে বের হইতে পারে নাই। এখন আস্তে আস্তে আই অ্যাপ্রিসিয়েট সো মেনি অ্যাপ কমার্স উদ্যোক্তা আছে, মহিলারা কাজ করছেন, ঘরে বসে কাজ করছেন, অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। আর কাস্টমার পয়েন্ট অফ ভিউ, আপনি যদি ঘরে বসে প্রোডাক্ট পান, আপনি কেন হাঁটবেন? ওয়াই শিল ইউ? বিকজ আপনার কাছে 100 টাকা বা চার্জও যদি দেন, আপনার কাছে আধা ঘন্টার টাইম 100 টাকার চেয়ে বেশি। সো ইউ ওয়ান্ট দ্য কনভিনিয়েন্স। অ্যাগেন আবার বলছি, দেন কাস্টমার কিন্তু কনভিনিয়েন্স চায় এবং এইটাও সামহাও আইডেন্টিফাইড যে কাস্টমার কনভিনিয়েন্স চাই বিধায় তো আমি ঘরে বসে মালটা পাঠাচ্ছি। E-commerce, F-commerce will grow in Bangladesh as long as you are maintaining morality, as long as you are maintaining right product, as long as you are maintaining the right price. আমি মনে করি that has the biggest potential down the line. Other than কিছু স্ক্যাম ছাড়া যারা করে ফেলছে সেটা বাদ দেন। বাট এখন আপনি একটা রেস্টুরেন্টের একটা কফিও কিন্তু ঘরে বসে খায়, একটা বার্গার কফি ঘরে বসে খাচ্ছে, ইভেন চাল, চিনি। ইভেন আপনি শুনলে আশ্চর্য হবেন ভাইয়া, মহল্লার ছোট ছোট দোকান আছে না, সেও পাশের বাসা হোয়াটসঅ্যাপ করে, ম্যাডাম আপনার যদি এটা লাগে আমাকে জানেন, বাসায় পৌঁছায় দেবো। সো দিস ইজ দ্য ট্রেন্ড ইজ চেঞ্জিং অ্যান্ড ভোক্তা যেহেতু আবারও বলছি পাওয়ারফুল, সে ঘরে বসে সলিউশন চায়। সো এটা আরও বাড়বে, দ্যাট মার্কেট উইল বি ফ্লারিশ লাইক এনিথিং। আমার কাছে মনে হয় যে এফএমসিজি ইন্ডাস্ট্রিতে মার্কেটিংয়ের ট্রেন্ডটা অনেক চেঞ্জ হয়েছে। আগে যেটা অনেক বেশি মিডিয়া, টেলিভিশন বা এই ধরনের বেস ছিল, এখন সেটা অনেক বেশি ডিজিটাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, এক্সপিরিয়েন্স, এগুলোর উপরে ডিপেন্ড করে। মার্কেটিংয়ের ট্রেন্ডটাতে আসলে আপনি কতটা বড় পরিবর্তন দেখেন এবং সেটা আপনাদের ব্যবসাকে কীভাবে প্রভাবিত করছে, স্পেশালি সোশ্যাল মিডিয়া? ইট ইজ খুব যে আগে যখন মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করা হতো, তখন মনে করেন ভোক্তার ইন্টারাকশন ছিল না। মনে করেন আমি একটা বিজ্ঞাপন চালাইলে তো কাস্টমার সাথে সাথে কোনো রিয়াকশন নাই, সে তো আপনার রিপ্লাই দিতে পারতেছেন না। সামওয়ান ইজ সিইং, টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস হতো। এখন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে অনলাইন প্ল্যাটফর্মে কমিউনিকেট করবেন, ভাল লাগবে না, কাস্টমার আপনার ধুইয়া ছাইড়ে দিব। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন দ্য কমিউনিকেশন। এটা একটা বড় ইস্যু, ভোক্তার ইন্টারাকশন আছে। On the other side, I can also having the insights. You never know, customer can come with a brilliant idea. by আপনার এই জিনিসটা ঠিক না, এটা ঠিক করেন। হ্যাঁ, তো এই ইন্টারাকশনগুলি যারা পুরোপুরি মানে দেখে তাদের জন্য ভালো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমার কাছে মনে হয় যে এটা ডাউন দ্য লাইন খুব বেশি কাজ করবে না, বিকজ আমি রিসেন্টলি একটা রিসার্চ করেছি, আমি আপনাকে বলি। I did the research with the 200 ইয়ুথদের নিয়ে আমি একটা রিসার্চ করেছি।
এবং ওইখানে আই হ্যাড এ কোয়েশ্চেন যে ইনফ্লুয়েন্সারদেরকে তোমরা বিশ্বাস করো কিনা, এবং দিস ইয়ুথ বললো যে আমরা জানি এটা টাকা দিয়ে করার আপনারা। সো সামথিং লাইক দ্য টেলিভিশনে যেমন ফর এক্সাম্পল শাকিব খান, বিদ্যা সিনহা মিম কথা বলে, আপনারা ওইখানে টাকা দিয়ে বলেন যে এই প্রোডাক্টটা অনেক ভালো, তোমরা খাও, এটসেট্রা এটসেট্রা। সো ইট ইজ সামহাউ দ্য ডেজ আর গোয়িং হাউ অর্গানিক, ইউনো, যে আপনি খেয়াল করে দেবেন। আমি ওয়ান্ট টু পুট ওয়ান এক্সাম্পল। আমার ওয়ান অফ দ্য আইডল, আমি ওনার সাথে কাজ করেছি, প্রাণের চেয়ারম্যান আহসান খান সানি। রিসেন্টলি উনি দেখবেন কিছু কিছু কাজ করে এবং হিউজ ভিউ হয় এবং মানুষ ভালো ভালো কমেন্ট করে। আচ্ছা, তো আপনি যদি যমুনা টেলিভিশনের ফর এক্সাম্পল আপনি একজন কর্মকর্তা বা বড় অফিস পদে আছেন, আপনি যখন আপনার প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, দ্যাট উইল ওয়ার্ক বেটার। বাট ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা এত বেশি ইনফ্লুয়েন্সার, যেটা বলি ন্যানো ইনফ্লুয়েন্সার, মেগা ইনফ্লুয়েন্সার, ছোট ইনফ্লুয়েন্সার, অনেক ধরনের ইনফ্লুয়েন্সার, বাট পিপুল এনজয় করে, কিনে না। ওকে, দেখে মজা পায়, নাইস টিকটক, নাইস অমুক তমুক, দেখে ভিউ হয়, বাট কেনা নাই। মানে ধরেন আমি এই জিনিসগুলি করে দেখছি। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং সামথিং, যে এইটা যদি রিয়েলিস্টিক না হয়, আপনি যদি বেশি গল্প বলতে চান, অনেক কিছু কথা বলতে চান, এটা ভবিষ্যতে খুব বেশি কাজ করবে না। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন দেখি কোনো একটা কথা, আমরা এত বেশি সেভি থাকি, ইমিডিয়েটলি চেঞ্জ করি। তো কন্টেন্টটা যদি ঠিক না হয়, তাহলে তো আপনি সাথে সাথে সার্ফিং করবেন, সার্ফিং করে আরেক জায়গায় চলে যাচ্ছেন, ততক্ষণে আপনি 10 নম্বরে চলে গেলেন, রাইট? সো কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে যারা এখন কাজ করতেছে, আমি আবারও বলছি যে কন্টেন্ট মেক করা আর মার্কেটিং জানা এক জিনিস না। আমরা মনে করি যে কন্টেন্ট মেক মানে সব হয়ে গেল। নো, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার ইনসাইড বিহেভিয়ার, আপনি কি কথা বলবেন, আমি আপনার কথাটাকে অ্যাকসেপ্ট কেন করব? তো এই জায়গাটায় যত জিনিসটা, যে অনেক ইয়াং যারা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদেরকে মার্কেটিংটাও বুঝতে হবে। হাউ উইল কানেক্ট, হাউ উইল মেক শিওর কনজিউমার উইল অ্যাকসেপ্ট, আমি কোন ভ্যালুটা বলবো, এই জিনিসটা যদি না জানে, সুন্দর সুন্দর কথা বলতে পারে, বাট ভিউ হবে, বাট কেনা আছে হবে না। একটা প্রশ্ন করতেছি, তারপর আমরা আরেকটা ভিডিওতে নিব। সেটা হচ্ছে যে আপনারা যারা 3 থেকে 4 দশকের পুরনো আপনাদের ক্যারিয়ার, আপনারা অনেক সময় না, আপনারা বলবো যে আপনাদের ক্যারিয়ারের বড় সময় ধরেই আপনারা যখন ডিসিশন নিয়েছেন ব্যবসার ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে, আপনারা গাট ফিলিং বা নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনারা এই ডিসিশনগুলো দিয়েছেন। এখন আমি দেখি যে প্রযুক্তির ব্যাপার বেড়েছে, ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে, এআই নিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা, অনেক ধরনের ফোরকাস্টিং এখন করে দিচ্ছে। এফএমসিজি ব্যবসাতে এটা একটা বড় ট্রেন্ড সেট করছে বলে অনেকে বলছেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এটার ব্যবহার প্রচুর দেখি। আমাদের দেশে এই প্রযুক্তির ব্যবহারগুলো আসলে আমরা অ্যাডপ্ট করছি কিনা, বা করলে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা, এফএমসিজি প্রোডাক্টের ক্ষেত্রে বলছি। না, এআইকে তো আপনি ইউ ক্যানট ইগনোর, প্রযুক্তিকে তো আপনি ইগনোর করতে পারবেন না। আর প্রযুক্তির কীভাবে আপনি ইউটিলাইজ করবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি অনেক ক্রিয়েটিভ এজেন্সির সাথে কাজ করি, অ্যাডভার্টাইজিং এজেন্সির সাথে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েশন। এখন যখন একটা বডি লেখে, রাইট, অ্যান্ড বডি তো আগে যখন যারা লিখতো, যারা স্ক্রিপ্ট রাইটার ছিল, সে তো মাথা চিন্তা ভাবনা করে লিখতো। সে লিখতো যে ঠিক আছে, এইটার পরে এই শব্দটা যাবে, এই শব্দের। এখন দে আর টেকিং দ্য সাপোর্ট ফ্রম দ্য চ্যাটজিপিটি অ্যান্ড জেমিনি, অন্যান্য জায়গা থেকে নিচ্ছে। নাথিং রং, বাট ইট হ্যাজ টু বি কাস্টমাইজ। আমি আপনার স্যুটটা দেখলাম, দেখার পরে আমার কাছে ভাল লাগলে আমি আমার মতো করে কাস্টমাইজ করে করা উচিত। আমি যদি আপনারটাই করে ফেলি, তাহলে আই এম মি টু প্রোডাক্ট, তাহলে আমার নিজস্ব কোনো আইডেন্টিটি নাই। এই জিনিসটার একটা ইম্প্যাক্ট আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে। এআই ইউ ক্যানট ইগনোর, বিকজ দ্যাট ইজ গিভিং দ্য আইডিয়া। আপনি তথ্য প্রযুক্তি আপনাকে আইডিয়া দিচ্ছে, আপনার মেধাটাকে আর একটু স্ফুলিঙ্গ বাড়াচ্ছে। বাট আপনি যদি ওইটাকে কপিড হয়ে যান, তাহলে মেধার কোনো কাজ করবে না। সো একটা যখন আমরা গুগল সার্চ দিই, কেন গুগল সার্চ দিয়ে দেখতে চাই কোথায় কী আছে, ওইখান থেকে আমি আইডিয়া নিতে চাই, নাথিং রং। আপনি বই পড়ছেন কেন ছোটোবেলায়? জাস্ট টু নো। আপনি লিটারেচার কেন পড়ছেন? জাস্ট টু নো। আপনি কবিতা কেন পড়ছেন? নিজের শার্পেনিং করার জন্যে। তো এআই তো এই টাইপের একটা জিনিস। তো এখানে নতুন নতুন তথ্য, নতুন নতুন ডেটা, নতুন নতুন অ্যানালাইসিস দিচ্ছে। সেই অ্যানালাইসিসটাকে যদি আপনি আবার কাস্টমাইজ করতে না পারেন, এইখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, বুদ্ধি নিতে পারেন, বাট বুদ্ধিটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে, এক্সিকিউশন করতে হবে। দেন ইউ উইল ফাইন্ড দ্য এক্সাক্ট আইডেন্টিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন, আদার ইজ গোয়িং টু বি কপিড। ডেটার ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি যেটা বলেন, গার্ড ফিল্ডে ব্যবসা হয় না, ডেটা ইজ দ্য ব্যবসা, ডেটা ইজ দ্য বিজনেস। এখন গার্ড ফিল্ড কি? আমি ধরে নিলাম যে ফর এক্সাম্পল যে মার্কেটটা এরকম, বাট আমি যদি এটাকে যদি পুরোপুরি আমি প্রপার এক্সিকিউশন করতে চাই ভাই, তাহলে কিন্তু আমার 5টা কাস্টমারের সাথে কথা বলতে হবে। আমার গার্ড ফিল আর কাস্টমারের গার্ড ফিল নাও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিই, অন্যভাবে নিয়েন না। ধরেন
আমার একটা ছোট্ট বিজনেস আছে, ফ্যাশন বিজনেস আছে। আমি যখন এটা স্টার্ট করেছিলাম তখন আই ইউজ টু মেক অল দ্য প্রোডাক্টস বেসিস অন মাই রুচি। মনে করেন আমি যে কালারটা পছন্দ করি আমি সেই কালারটা বানাইতাম, আমি যে ডিজাইনটা পছন্দ করি সেই ডিজাইনটা বানাইতাম। একদিন পোলাপান এসে বললো, স্যার এটা চলবে না। আমি বলছি কেন? এটা তো নাইস। বলে যে স্যার আপনার পছন্দ কাস্টমার খায় না। দেন আই টক টু দ্য কাস্টমার, কাস্টমার বললো যে ভাই আমার এই কালার লাগবে, ওই কালার লাগবে, ওই কালার লাগবে। বাট আমি তো বুড়া মানুষ, আমি বয়স্ক মানুষ, আমি আমার কালারকে প্রায়োরিটি দিচ্ছি। সো আমার কালারের জন্য কাস্টমারের কিছু যায় আসে না, আমার ডিজাইন কাস্টমারের কাছে কিছু যায় আসে না। সো আপনি যদি ভোক্তাকে ডেটা দেখতে চান তাহলে ভোক্তাকে দেখতে হবে সে কীভাবে পরিবর্তন হচ্ছে। বিকজ যাই কিছু করছেন আপনি যে সিনেমাটাই বানান সেই সিনেমাটা তো কাস্টমারের জন্য, এখন সেই কাস্টমারের ট্রেন্ডের সাথে ম্যাচ করে আপনাকে কাজটা করতে হবে। সো ডেটা এবং কাস্টমার কনজিউমার বিহেভিয়ার that can help you, you cannot ignore it. ডেফিনেটলি আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করব এবং ইয়াং জেনারেশনের বেশ কিছু প্রশ্নের উত্তর জানবো আপনার কাছ থেকে। দর্শক, ইগলুর সিইওর সাথে খুব দ্রুত ফিরবো আবারও আলোচনা, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইগলুর সিইও কামরুল হাসান। কামরুল হাসান, আপনি জানেন যে আমরা সবসময় র্যাপিড ফায়ার প্রশ্ন করি, আগেও আপনাকে আমি এই বিষয়ে প্রশ্ন করেছি, কিন্তু তখন তো অনেক পুরনো সময় ছিল। এখন ইয়াং জেনারেশন যেহেতু এই প্রশ্ন পাঠায়, তারা নতুন কিছু প্রশ্ন পাঠিয়েছে, আমি একে একে করছি, তারপর আমরা আরও বড় প্রশ্নের দিকে যাব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায় এই মুহূর্তে ইগলুর সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট কোনটি, যেটা সেলস সবচেয়ে ভালো? চকবার। 2nd প্রশ্ন, নতুন ফ্লেভার লঞ্চ করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অন টাইম র মেটেরিয়ালস অ্যান্ড রিসার্চ অ্যান্ড ইনোভেশন, বিকজ R&D ছাড়া তো আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন, ছোট ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের সবচেয়ে কঠিন দিক কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিস্ট্রিবিউশন প্রসেস অ্যান্ড দ্য রাইট পিপল। 4 নম্বর প্রশ্ন, কোনো একটা ব্র্যান্ডিং ক্যাম্পেইন ফ্লপ হলে আপনি প্রথমে কি পরিবর্তন করবেন, প্রোডাক্ট, প্যাকেজিং নাকি স্ট্র্যাটেজি? স্ট্র্যাটেজি। ফেয়ার এনাফ। 5 নম্বর, সেলস টার্গেটে পিছিয়ে গেলে কি করা উচিত? আইডেন্টিফাই করা উচিত কেন পিছিয়ে যাচ্ছে, ইনস্টেড অফ পুটিং দ্য প্রেশার। ওকে। 6 নম্বর, ক্রিয়েটিভিটি বাড়ানোর সঠিক কৌশল কি? টকিং টু দ্য কাস্টমার। ওকে। 7 নম্বর, ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে হলে আপনি কোন ধরনের কনজিউমার ডাটা মনে করেন সবচেয়ে বেশি কার্যকর? গো টু দ্য মার্কেট, টক টু দ্য কাস্টমার এগেইন, ইনস্ট্যান্ট Directly. ফিডব্যাক, ডিরেক্ট। ওকে। 8 নম্বর প্রশ্ন, একজন সিইও সবচেয়ে বড় দায়িত্ব কি? লিডারশিপ। কেন? বিকজ কেন প্রফিট না কোম্পানিকে কামাই দেয়া না, তারা জানতে চায়। সিও সব কাজ করে না, সিও ইজ দ্য অর্কেস্ট্রা, সিও ইজ দ্য মিউজিক ডিরেক্টর, হি মেক্স এভরিওয়ান টু বি অপারেটিভ। সো নেতৃত্ব অনেক ম্যাটার করে। ওকে। আমি আরেকটা 9 নম্বর প্রশ্নটা করতে চাই, এটা আপনাকে একটু ভাবনার উদ্যোগও করতে দিবে মনে হচ্ছে। সেটা হচ্ছে, যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হয় আপনি কি দীর্ঘমেয়াদী প্রভাবের কথা ভাববেন নাকি ইনস্ট্যান্ট ফলাফলের দিকে বেশি মনোযোগ দেবেন? দুটোই। আপনি যখন মানে যে লিডারশিপ রোলে যখন কাজ করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক ডাউন দ্য লাইন, কত বড় সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেটার ইম্প্যাক্ট পরবর্তীতে কী হবে। শর্ট টার্ম ইম্প্যাক্ট, মিড টার্ম ইম্প্যাক্ট, লং টার্ম ইম্প্যাক্ট, তিনটাই চিন্তা ভাবনা করতে হবে। সামটাইমস শর্ট টার্ম মাইট বি প্রবলেমেটিক, বাট লং টার্ম কুড বি বেনিফিটেড, সো ওই কাজটাও করতে হবে। অনেক সময় যেটা হয়, শর্ট টার্ম প্রবলেম দেখলে আমরা করতে চাই না, বাট আপনাকে দেখতে হবে আজকে থেকে 3 বছর 5 বছর পরে হাউ ইটস গোয়িং টু বি বেনিফিশিয়ারি। ফর এক্সাম্পল, আপনি আজকে ফিক্সড ডিপোজিট করবেন, আপনি 5 বছর পরে বেনিফিট পাবেন, বাট এটা তো পরের দিন পাবেন না। লাইফ ইন্স্যুরেন্স করবেন, ফর এক্সাম্পল আপনি মরে গেলে বেনিফিট পাবেন, বাট এখন তো পাবেন না। সো লিডারশিপের ওয়ান অফ দ্য কি থিং, যার স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইউ হ্যাভ টু থিঙ্ক 3: শর্ট, মিড অ্যান্ড লং। ওকে, ফেয়ার এনাফ। 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন যদি হঠাৎ নতুন কোম্পানি কম দামে আইসক্রিম বাজারে নিয়ে আসে, আপনি কি স্ট্র্যাটেজি নেবেন? প্রিমিয়াম পণ্য বানাবেন, খরচ কমাবেন নাকি প্রচারণা বাড়াবেন? There is a different layer, that is called আপনার প্রিমিয়াম, মিড, মেইনস্ট্রিম অ্যান্ড ইকোনমি আসতে পারে, ইকোনমি নিয়ে আসতে পারে, মেইনস্ট্রিম নিয়ে আসতে পারে, বাট আমি আমার ব্র্যান্ডের ভ্যালু বাড়াবো।
ব্র্যান্ডের ভ্যালু বাড়াইতে হতে প্রোডাক্ট ইনোভেশন আরও লাগবে, এবং প্রোডাক্ট ইনোভেশনের জন্য যে প্রোডাক্টগুলো আমি দিচ্ছি, আমার যে ভোক্তা, সেই ভোক্তা যেন আমার প্রোডাক্ট অ্যাকসেপ্ট করে। অ্যান্ড অফকোর্স কানেক্টিভিটি, কমিউনিকেশন বাড়াইতে হবে। বিকজ অ্যাওয়ারনেস যদি না বাড়ান, যদি কাস্টমারের কানেক্টিভিটি না বাড়ান, দেয়ার মাইট বি এ চান্স কাস্টমার ভুলে যাবে। সো আমাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এই জায়গায়। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। আমরা এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। আপনি দীর্ঘদিন কর্পোরেট ট্রেন্ড নিয়েও বাংলাদেশের কাজ করেছেন, আমি সেটা জানি, এবং সেই জায়গা থেকে প্রশ্নটা করতে চাই। যতদিন ধরে আমি এই শো হোস্ট করছি, আমি যখনই কোনো কর্পোরেট লিডারের সামনে বসেছি আপনাদের মতো, একটা অভিযোগ আমি বলবো, তারা সেটা সবাই করেন, সেটা কি যে আমাদের যে ওয়ার্কফ্লো এখন ইন্ডাস্ট্রির জন্য তৈরি হচ্ছে আমাদের একাডেমিয়া থেকে, সেখানে আসলে ওয়ার্কফ্লোর সাথে আমাদের একাডেমিয়ার সাথে আমাদের ইন্ডাস্ট্রির কোনো মিল নাই। আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট সেক্টরের সাথে আমাদের একাডেমিয়ার কোনো মিল নাই, এবং সেটার জন্য তাদেরকে সঠিক লোকটি পেতে খুব বেগ পেতে হয়। এই ট্রেন্ডটা তো আমরা দীর্ঘদিনেও সমাধান করতে পারলাম না। আমি আপনার কাছে জানতে চাই, এটার আসলে কোনো সমাধান আছে কিনা, বা নীতি নির্ধারক পর্যায় থেকে যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে, আপনাদের কিছু করার আছে কিনা, এবং এই সমস্যাটা আসলে আগের তুলনায় তীব্র হচ্ছে কিনা। তিনটা প্রশ্ন। It's a very important question you have asked for, যে academy versus industry. There is a huge gap. Huge gap in a sense, ধরেন আমিও একটা বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাস দিই। I am also working as a adjunct faculty হিসেবে কাজ করি, এবং আমি দেখছি যে এই ছেলে মেয়েগুলির কোনো দোষ নাই প্রথমত, বিকজ যা পড়ানো হয় মোস্টলি থিওরি, এবং তার সাথে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন খুব কম। এবং এই শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয়, ফর এক্সাম্পল আপনি ইকোনমিক্সে পড়াশোনা করছেন, আমি অন্যভাবে এক্সাম্পল দিই, এবং এই 4 বছরের ডিগ্রিটা আমার কাছে মনে হয় 1 বছর শুড বি প্রপার ইন্টার্নশিপ, যে জায়গায় তার ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা উচিত, এবং বিশ্ববিদ্যালয়কে বলা উচিত তুমি ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি করে 1টা বছর সে প্র্যাকটিক্যালি কাজটা শিখবে। 3টা বছর থিওরি, ইট ইজ লাইক মেডিকেল ডক্টরস ডিগ্রি। ধরেন একটা ডক্টরের যারা ডাক্তার হয়, সে 5 বছর পরে 1 বছর ইন্টার্নশিপ করে, 1 বছরে প্রফেসরদের পিছনে ঘুরে সে জানে হাউ টু ডু দ্য নিডলিং, হাউ টু ডু দ্য ব্লাড প্রেশার চেক, হাউ টু রাইট এ প্রেসক্রিপশন, এই জিনিসটা সে শিখে। বাট আমরা যখন থিওরি পড়াশোনা করে বের হই, তখন আই ক্লেম মাইসেলফ আই এম এ ফ্রেশ। আপনি 4 বছর মাস্টার্স করলেন, গ্র্যাজুয়েশন করলেন, 5 বছর সব করলেন, এবং করে টোরে বলতেছেন আমি একটা ফ্রেশ মানুষ। তাহলে এই লেখাপড়ার দামটা কি? এইটা একটা বিশাল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এবং এখানে প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরির ইন্টিগ্রেশনটা খুব জরুরি। এটা হলো প্রথম পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, যখন আপনি চাকরিতে জয়েন করতেছেন, আমরা যারা প্রাইমারিলি, আই এম টকিং বাংলাদেশ, 95% is the national organization, few multinational organization is working over here. 95% অর্গানাইজেশনের আবার 90% অর্গানাইজেশনের মালিক, তারা মনে করে তোমার তো আমি বেতন দিই, তোমার ডেভেলপমেন্টের দরকার নাই, এবং দে আর ইনভেস্টিং অন মেশিন। 200 কোটি টাকা দিয়ে মেশিন কিনবে, বাট সারা বছর 1 কোটি টাকা পোলাপনের পিছনে খরচ করবে না, এবং তারা এক্সপেক্ট করে যে 200 কোটি টাকার মেশিনের যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটি তারা পুরা পাবে। বিকজ সেলস, মার্কেটিং, হোয়াট এভার যারা কাজ করতেছে এই পিপুল ডেভেলপমেন্টের জায়গাটায়, তারা মনে করে ইট ইজ ওয়েস্টেজ অফ মানি, দে নেভার থিঙ্ক ইটস এন ইনভেস্টমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট যখন ভাববেন, তখন আপনি রিটার্ন পাবেন, যখন ওয়েস্টেজ ভাববেন তখন আপনি করবেন না। এই মাইন্ডসেটটা আমাদের নাই। আমরা করি কি, রিক্রুট করে পরের দিনই শুরু করি, যাও তুমি কাজে লেগে যাও, বাট তাকে কিন্তু তৈরি। আপনি খেয়াল করেন, আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেয়ার মেসি, ওয়াই ডাজ হি প্র্যাকটিস? তার কোচ আছে কেন? ওয়াই সাকিব আল হাসানের কোচ আছে? ওয়াই রোনালদোর কোচ আছে? দে আর দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তারা তো জানে খেলতে হয়, তারপরে তারা প্রতিনিয়ত কোচিং নেয় কেন? বাট আমাদের অর্গানাইজেশনগুলি কোচিংয়ের কোনো সিস্টেম নাই, তারা তৈরি করতেছে না, দামি দামি প্রোডাক্ট বানায়, বাট দামি দামি পিপুল তৈরি করতেছে না, এবং দ্যাটস ওয়ান অফ দ্য রিজন প্রোডাক্টগুলি ফেল করে, বিকজ ওদেরকে পুরোপুরি তৈরি। ওরা মনে করে বেতন দেই, পিডামু, তুই মার্কেটে কাজ কর, এই হলো একটা গল্প। এখন আসেন হচ্ছে যে এই যে গ্যাপটা, ভাই, যেহেতু আমার দায়িত্ব আমার অভিভাবক নিচ্ছে না, তাহলে আমি কি করব? আমি তাহলে আমার নিজকে তৈরি করি। এখন একটু আগে আপনি বলছিলেন অনলাইন, ইউ ক্যান কানেক্ট সো মেনি ওয়ান্ডারফুল কোর্সেস, ওয়ান্ডারফুল কানেক্ট। লিঙ্কডইনে আপনি কানেক্টিভিটি করতে পারেন অনেক মানুষের সাথে, ওইখানে গিয়ে কানেক্টিভিটি করে একটা কোয়েশ্চেন করে, আমার কাছে প্রচুর কোয়ারিজ আছে, আমি রিপ্লাই করি। তো
আমার যখন আমার গার্জিয়ান আমাকে যেহেতু তৈরি করবে না, তাহলে আমার দায়িত্ব আমাকে নিতে হবে। এখন ফর এক্সাম্পল ইউ আর গেটিং স্যালারি, মাসে 20,000 টাকা বেতন পান ফর এক্সাম্পল। 20,000 টাকা বেতন পাওয়ার পরে ইচ্ছা করলে সে 500 টাকা সেভ করতে পারে, 2টা বিড়ি না খায়া, কথার কথা অর্থাৎ একটা কফি খাইলো না। তো 500 টাকা যদি মাসে সেভ করে 3 মাসে 1500 টাকা, 1500 টাকাতে কিন্তু সে একটা কোর্স করতে পারে, সে শিখতে পারে। তো যেহেতু কোনো কারণে আমার গার্জিয়ান আমার দায়িত্ব নিচ্ছে না, যেহেতু সোসাইটিতে কম্পিটিশন ইজ ভেরি হাই, যেহেতু আমি একটা কম্পিটিটিভ মার্কেটে কাজ করতেছি, তাহলে আমার ডেভেলপমেন্টের জায়গাটা আমার একটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা আছে, পেইং অল রেসপেক্ট, যা পড়ানো হয় বাস্তবতার সাথে মিল নাই, এটা একটা বড় গ্যাপ। এবং আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, তারা কখনো কোনো ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করবে না, তারা কখনো বলবে না যে ঠিক আছে আপনাদের, আমি পার্সোনালি মনে করি ভাইয়া MBA degree should be done by the professional teacher, should bring the industry expert, they will come, they will talk, it's not the theory, পুরোটাই প্র্যাকটিক্যাল গল্প। ইভেন BBA আমি বলছি একটা সার্টেন লেভেল পর্যন্ত প্রফেশনালদের ইনক্লুড করা উচিত, এবং এই কাজটা করছে না। আমার কাছে মনে হয় যে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যারা UGC যারা দেখে তাদেরকেও চিন্তা করা উচিত, আমি কিভাবে এই ব্যবস্থাটাকে প্র্যাকটিক্যালি মুভ করতে পারি, সো দ্যাট মাই বয়েজ মাই গার্লস কুড বি অ্যাসেট ইন দ্য ইন্ডাস্ট্রি। আদারওয়াইজ ইট বিকাম দ্য লাইবিলিটি, তাহলে আমার জন্য ক্ষতিকর। লাইবিলিটি কে রাখতে চায়? নোবডি ওয়ান্টস টু কিপ দ্য লাইবিলিটি। এবং এইটাকে যদি পরিবর্তনটা করতে পারে যে ঠিক আছে তোমার 4 বছর 1 বছর ইন্ডাস্ট্রি ওনাররা বাধ্য তাকে ইন্টার্নশিপ দিতে, এটা যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়, নো ওয়ান ক্যান স্কিপ ইট। এবং এটা যদি করতে পারে তাইলে এই পরের দিন থেকে হি ইজ অ্যান অ্যাসেট, সে পরের দিন থেকে কন্ট্রিবিউট করতে পারবে, দেন হি উইল নট কমপ্লেইন হিমসেলফ আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট। সো এই জায়গায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। নাম্বার 1 ইউনিভার্সিটি কলেজ, নাম্বার 2 ইন্ডাস্ট্রি, নাম্বার 3 হিমসেলফ হারসেলফ, যে আমারে যদি কেউ না দেখে তাহলে আমার দেখভাল আমাকেই করতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 1 মিনিটের ভিতরে যদি উত্তরটা দেন। সেটা হচ্ছে যে এই যে এত পরিবর্তন নিয়ে আমরা শুরু থেকে আলোচনা করলাম, 1 বছর পরে বাংলাদেশের FMCG ফুড ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন 1 দশক পরে? ইট ইজ ভেরি ইমার্জিং, ইট ইজ ভেরি ইমার্জিং ইন এ সেন্স যে ওয়াই উই আর টকিং দ্য FMCG ফাস্ট মুভিং কনজিউমার গুডস, রিজন হচ্ছে আমাদের পরিবারগুলি ছোট হয়ে যাচ্ছে। পরিবারগুলি যখন ছোট হয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ কাজ করতেছে এবং বোথ আর ট্রাইং টু ইনকাম, মেয়েদের শিক্ষা ব্যবস্থা বাড়তেছে, বাংলাদেশে 50% মহিলা তারা আস্তে আস্তে কর্মক্ষেত্রে প্রবেশ করতেছে, তাহলে বোথ দ্য পার্সন উইল বি ওয়ার্কিং, কাজে থাকবে। কাজে থাকা মানে যে দে উইল বি ডিপেন্ডিং অন দ্য FMCG, এই প্রসেসড বিভিন্ন ধরনের ডিপেন্ড করবে। তার পক্ষে একটা সময় আসবে পরোটা বানায় খাওয়ার সময় নেই, তার কাছে একটা সময় আসে ভাত রান্না করা খাওয়ার সময় নাই। সো দে উইল বি ডিপেন্ডিং অন দ্য প্রসেস। সো দ্যাট ইজ দ্য প্রসেস। মার্কেট যেহেতু পরিবর্তন হচ্ছে, যেহেতু ইকোনমি পরিবর্তন হচ্ছে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হচ্ছে, মেয়েরা বেশি শিক্ষিত হচ্ছে, মেয়েরা বেশি কর্মক্ষেত্রে আসছে, তার মানে সামহাও বাসায় 3-4টা লোক, এই 3-4টা লোককে সাপোর্ট দেওয়ার জন্যে আগের মতো নাই দাদা দাদি খালা খালু সবাই মিলে একসাথে। সো যখন স্কিউড ফ্যামিলি তখন সে ডিপেন্ড করবে FMCGর উপরে। সো দ্যার ইজ এ হিউজ প্রসপেক্ট ইন দ্য মার্কেট। আমরা তেমনটি আশা করি। জনাব কামরুল হাসান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যমুনা টেলিভিশন, দ্য বিজনেস শো, অ্যান্ড ইউ আর ডুইং ওয়ান্ডারফুল জব। এবং অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, যেই কথাটি দিয়ে GM কামরুল হাসান শেষ করলেন সেই প্রসঙ্গটাতেই আনতে চাই। যেহেতু পরিবারগুলো ছোট হয়ে আসছে, রান্না করার যে এক ধরনের প্রক্রিয়া আমাদের পরিবারগুলোতে থাকে সবার জন্য, এই ট্রেন্ডটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়। দেশের বাইরে গেলে কিন্তু মনে হয় সবাই রেডি প্রোডাক্ট নিয়ে বাসায় চলে যাচ্ছে, কেউ আসলে বাসায় ওই যে খাবার রান্না করার জটিলতাগুলো সেগুলোর দিকে যাচ্ছে না। তার মানে হচ্ছে আমি যেহেতু আজকে খাবারের ব্যবসার বিবর্তন কোন দিকে হচ্ছে, ইন্ডাস্ট্রির বিবর্তন কোন দিকে হচ্ছে, সেটি নিয়ে আমরা যখন কথা বলছি, আমাদের কাছে মনে হয় আগামীতে যদি পণ্যের মানটি, খাবারের মানটি যদি সেই রকম বাসার মানের সাথে মিলিয়ে এনশোর করা যায় এবং সেটা যদি ভালো নজরদারি থাকে, তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের ঝুঁকি ধীরে ধীরে কমে যেতে পারে এবং আমরা হয়তো আরও বেশি সময় অন্য কোনো কিছুতে দিতে পারবো বা পরিবারকে আরও বেশি সময় দিতে পারবো। এবং একই সাথে গুরুত্বপূর্ণ, এই ইন্ডাস্ট্রি যেহেতু ইভলভিং, এই ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আসলে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যারা তরুণরা তাদের কথা বলছি, তা না হলে আসলে আক্ষেপটা থেকেই যাবে, এফোর্টটা কম হয়ে যাবে, দিন শেষে মনে হবে যে দেশ ভালো না, বিদেশি হয়তো ভালো ছিল। আশা করি যারা ভেবে দেখার তারা ভেবে দেখবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।